আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ হয়েছে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোতে। এই সময় কোটা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নূর হোসেনের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বৃহস্পতিবার দুপুর 12টায় রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে টানা 6 ঘন্টা অবস্থান করেন তারা। বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে স্লোগানে নিজেদের দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। কখনো আবার গানে গানে জানান দেন নিজেদের অবস্থান। আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি অনগ্রসর জনগোষ্ঠী ছাড়া অন্যদের জন্য কোটা রাখা বৈষম্যমূলক। যে 56% অবৈধ কোটা বাস্তবায়ন করার পায়তারা করা হচ্ছে, ছাত্র সমাজ শুধু নিজেদের জন্য নয়, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য বাস্তবায়ন করতে দেওয়া হবে না। মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান, কোটার মাধ্যমে তাদের সন্তানদের অসম্মান করা, এটা ছাত্র সমাজ আসলে মেনে নিতে পারছে না। 18 যে কোটা বাতিল করা হয়েছিল, সেই কোটা যখন আবার পুনর্বহাল করা হলো, এই বিক্ষোভেই মূলত ছাত্র সমাজকে রাস্তায় নামতে বাধ্য হলো। শিক্ষার্থীদের অবরোধের কারণে শাহবাগ মোড়ের দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আর সরকারের পক্ষ থেকে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামী শুক্রবার অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ হবে 4 দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে। আগামী শনিবার বিকাল 3টায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালিত হবে। এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে কোটা বিরোধী মিছিল দিয়ে শুরু হয় কর্মসূচি। আন্দোলনে অংশ নিতে চাওয়া অনেক শিক্ষার্থীকে হলে আটকে রাখার অভিযোগ করেন কেউ। এদিকে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক 1 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় শিক্ষার্থীদের অতর্কিত মারধর করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। একই দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও জামালপুর এক্সপ্রেস ট্রেন আটকে রেখে অবরোধ করেন। কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও। বৃষ্টি উপেক্ষা করে নাটোর রাজশাহী মহাসড়কে অবস্থান নেন তারা। কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। আর চট্টগ্রাম রাঙামাটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এছাড়া কোটা বাতিলের দাবিতে জগন্নাথ, খুলনা ও ইসলামী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে জানতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, মধ্যরাতে শিক্ষার্থীরা শাহবাগে কেন জড়ো হয়েছেন, কিছু জানতে পেরেছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। টিউলিপ, গত কয়েকদিন ধরেই কোটা সংস্কারের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিয়েছিলেন এবং তাদের যে দাবিটি ছিল যে কোটা সংস্কার না করার আগ পর্যন্ত তারা কিন্তু এই দাবি অব্যাহত রাখবেন। কিছুক্ষণ আগে একটি তথ্য পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমর 21 হলের একজন কোটা সমন্বয়কারী একজন শিক্ষার্থীকে কিন্তু হল থেকে বের করে দেওয়া হয়েছে। আমি বর্তমানে এই জায়গাটিতে আছি, এখানে তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছিলেন যে তাৎক্ষণিকভাবে ছাত্রলীগের হাইকমান্ড থেকে নির্দেশনা দেয়া হয়েছে বলে প্রথমে তিনি জেনেছেন। কিছুক্ষণ আগে তার সাথে আবার পুরো তথ্য জানতে চাইলে তিনি বলেন যে এটি ছাত্রলীগের কোনো হাইকমান্ডের কোনো বিষয় ছিল না, এটি একটি গুঞ্জন টাইপের কিছু একটা ছিল।
তো এখন বর্তমানে শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে কিন্তু এই টিএসসির মোড় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল, অমর একুশে হল থেকে শুরু করে এখানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করেন এবং তারা অবরোধ করেন, স্লোগান দেন। কিন্তু আমরা এই মুহূর্তে একুশে হলে আছি। এখন দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু এখন এখানের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আছে। শিক্ষার্থীরা কিন্তু এখন হলে চলে গেছেন। তো শহীদুল্লাহ হলের সামনে কিছু শিক্ষার্থী দেখা গেছেন। তো কিছুক্ষণ পরে হয়তো বাকি তথ্য আপনাকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। জানছিলাম শিক্ষার্থীদের খবর। সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এতে ক্লাস পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৃহস্পতিবার আন্দোলনকারীদের বৈঠকের কথা থাকলেও তা হয়নি। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আর এটি বাতিলের দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন তারা। একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ থাকায় অচলাবস্থা বিরাজ করছে দেশের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে। ক্লাস, পরীক্ষা, দাপ্তরিক কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। আশঙ্কায় রয়েছেন সেশন জটের। অন্যদিকে প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক ব্যবস্থা বলে অভিযোগ করেছেন শিক্ষকরা। তাদের দাবি, এই স্কিম চালু হলে আর্থিক ক্ষতিতে পড়বে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ। আমরা যে যৌক্তিক আন্দোলন করছি, অর্থমন্ত্রী যেটি বলেছেন সেটিকে আমরা প্রত্যাখ্যান করেছি। অর্থ মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি শুভঙ্করের ফাঁকি এবং প্রতারণার ফাঁদ, সেটিকে প্রত্যাখ্যান করেছি। প্রত্যয় স্কিমের ফলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে নিরুৎসাহিত হবে, এমন আশঙ্কা জানিয়ে শিক্ষকদের সংগঠন দাবি জানায় স্বতন্ত্র পেনশন ব্যবস্থার। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে শিক্ষক নেতাদের বৈঠক হয়নি। আপাতত স্থগিত, মিটিংটা হবে। শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে কথা হচ্ছে, কিন্তু উনি এখন পর্যন্ত আমাদেরকে ডাকেন নাই। ডাকলে আমরা অবশ্যই আলোচনা যাব। সমাধান না হওয়া পর্যন্ত আমাদের যে 3 দফা দাবি, সে বিষয়ে আমরা অনড়, আমরা সেখানে অবস্থান করব। সমাধান না হলে আমরা আন্দোলনে থাকব। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান শিক্ষকরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে সরাসরি কোনো আলোচনা না হলেও সচিব সভায় গুরুত্ব পেয়েছে শুদ্ধাচার ও সুশাসন ইস্যু। দ্রুততম সময়ে সরকারি কর্মচারী আচরণ বিধিমালার সংশোধনী আনতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাজেট বাস্তবায়ন ও সরকারি নির্বাচনী ইশতেহার ও প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনা নিয়েও আলোচনা হয়েছে। বলেন, শুদ্ধাচার নীতিমালা আছে, সেটি আপডেট করার চিন্তা চলছে। এছাড়া আচরণবিধি আপডেটের অগ্রগতির বিষয়ে তথ্য নেওয়া হয়েছে। এটা শিগগিরই চূড়ান্ত হবে। পাশাপাশি তৃণমূলের সরকারি সেবা যেন ঠিকমতো দেওয়া হয় তা জোরালোভাবে সচিবদের মনিটর করার নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। প্রশ্নের জবাবে বলেন, 2-1 জনের অপকর্ম নিয়ে আলোচনা করতে এই সচিব সভা ডাকা হয়নি। আমরা শুদ্ধাচার বিষয়ে কিছু আলোচনা করেছি। আমরা বাজেট বাস্তবায়ন নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের যে শুদ্ধাচারণ নীতিমালাটা এখন আছে, যে এটি আমরা কিন্তু এখন একটা আপডেট করার চিন্তা ভাবনা করছি। সেটা যে আচরণ বিধি ছিল 1979 সালের, তো ওইটিকে আপডেট করার কার্যক্রম চলছিল। সেটির অগ্রগতি কি সেটি আমরা জেনেছি এবং আমরা আশা করছি যে খুব দ্রুতই সেটি হয়তো ফাইনাল হয়ে যাবে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত অর্ধেক চেয়ারম্যানই কোটিপতি এবং সম্পদশালীরাই বেশি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য নাগরিক সুজন এই তথ্য তুলে ধরে। সুজনের বিশ্লেষণ বলছে, নির্বাচনে রাজনৈতিক দল ও ভোটারদের মধ্যে অনাস্থা যেমন বেড়েছে, তেমনি ছিল টাকার প্রভাব। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ৭৭% পেশায় ব্যবসায়ী, যাদের বেশিরভাগই জয়ী হয়েছেন। সংবাদ সম্মেলনে এমন বিশ্লেষণ তুলে ধরেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে 67.66% ছিলেন ব্যবসায়ী, আর নির্বাচিতদের মধ্যে আমরা দেখছি 76.60% ব্যবসায়ী। এই প্রবণতা থেকে আমরা দেখছি যে
ব্যবসায়ীরা এখন নির্বাচনের দৌড়ে তারা এগিয়ে আছেন। বিশ্লেষণে দেখা যায় মোট 470 জন নির্বাচিতদের মধ্যে 227 জনের সম্পদ কোটি টাকার উপরে। বিজয়ীদের মধ্যে 33.44% ঋণ গ্রহীতা এবং 89.15% ক্ষমতাসীন দলের। সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বলেন, উপজেলা নির্বাচনের উপর আস্থাহীনতা ছিল দল ও ভোটারদের মধ্যে। উপজেলা নির্বাচন হয়েছে, একতরফা নির্বাচন হয়েছে এবং এই একতরফা নির্বাচনে বিরোধী দল বর্জন করেছে এবং একই সাথে আমাদের যে ভোটাররাও তাদের অনীহা প্রদর্শন করেছে, কারণ ভোটার উপস্থিতি ছিল যে যা বলা হয়েছে তা ছিল কিনা এই যে 30%, 40% এই পর্যায়ের এবং 50% নয়। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আহসান এইচ মনসুর বলেন, উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা নেই, বাজেটও অপ্রতুল। এদিকে মনোযোগ দিতে হবে সবার আগে। ক্ষমতাটা হচ্ছে উপজেলা নির্বাহী ইউনিয়নের হাতে এবং জেলা লেভেলের ডিসির হাতে। জেলা পরিষদ চেয়ারম্যানের হাতে কিন্তু কোনো ক্ষমতা নাই। উপজেলা পরিষদের আর্থিক সক্ষমতা নাই, এই জায়গাটা তো জোর দিতে হবে। অর্থাৎ অ্যালোকেশন অফ রিসোর্সগুলো তাদের হাত দিয়ে বরাদ্দ করতে হবে। এটা শুধু ওই বরাদ্দ নয়, যে কিছু কিছু ক্ষেত্রে। সুজনের মতে, নির্বাচন কমিশন নিয়ম রক্ষায় নির্বাচন করে যাচ্ছেন, যেখানে জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কম। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। তিস্তা বাংলাদেশের নদী, এর ব্যবস্থাপনা বিষয়ক সিদ্ধান্ত বাংলাদেশই নেবে, এমন মন্তব্য করে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ যেই সিদ্ধান্তই নিক, চীন তা স্বাগত জানাবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিক্যাব আয়োজিত আলোচনা অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত একথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর দুই দেশের যৌথ উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে উল্লেখ করেন তিনি। তিস্তায় বাঁধের ব্যাপারে বাংলাদেশ কোন পক্ষে যাবে এটা তাদের ব্যাপার, তবে যেই সিদ্ধান্তই বাংলাদেশ নেবে আমরা তাকে সম্মান জানাবো। কিন্তু আমরা বিশ্বাস করি এতে আমাদের দুই দেশেরই সমান স্বার্থ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে যুগান্তকারী কিছু চুক্তি দুই দেশের ভেতর হবে, যা চীন ও বাংলাদেশের যৌথ উন্নয়নকে ত্বরান্বিত করবে। বাংলাদেশের রিজার্ভ সংকট উত্তরণেও চীন সহযোগিতা করতে আগ্রহী। ব্রিটিশ নির্বাচন প্রসঙ্গ। পার্লামেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন যুক্তরাজ্যের নাগরিকরা। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে রাত 10টা পর্যন্ত। জনমত জরিপের বরাত দিয়ে গণমাধ্যমগুলো বলছে, এবারের নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভদের ধসিয়ে লেবারদের পক্ষে গণরায় দেবেন ব্রিটিশরা। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 7টা থেকে শুরু হয় যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। এবারের ভোটই প্রথমবারের মতো ব্রিটিশদের ছবিসহ আইডি কার্ড প্রদর্শন করতে হচ্ছে। দিনের শুরুতে রেকর্ড সংখ্যক ভোটারকে ভোট কেন্দ্রে দেখা যায়, তবে তাদের কণ্ঠে ছিল কেবলই পরিবর্তনের ডাক। আমি মনে করি গেল 14 বছর কিছুই ঠিকমতো হয়নি। ভূমিকম্পের মতো একটি পরিবর্তন দেখতে পাচ্ছি এবং আমি মনে প্রাণে এটিই চাই। পরিবর্তন, আমাদের পরিবর্তন দরকার। বর্তমান সরকারকে রায় দেওয়ার কোনো কারণই দেখছি না। লন্ডনের একটি কেন্দ্রে সস্ত্রীক ভোট দেন লেবার পার্টির প্রধান কেইর স্টারমার্ক। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে জরিপগুলোতে আভাস দেওয়া হচ্ছে। অন্যদিকে জরিপগুলো বলছে, এবারে নির্বাচনে রেকর্ড ভরাডুবি হতে যাচ্ছে প্রায় 15 বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির। কট্টর অভিবাসন নীতি এবং দলীয় কোন্দলকেই এর জন্য দায়ী করা হচ্ছে। ব্রিটেনের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে আসন সংখ্যা 650টি। সরকার গঠনে দরকার 326 আসন। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড জুড়ে 40,000 কেন্দ্রে নতুন এমপিদের বেছে নিতে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোটার সংখ্যা প্রায় 4,60,00,000 লাখ। এবার 4,515 জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। বিভিন্ন দল থেকে লড়াই করছেন 34 বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। 2025 সালের শুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও 6 মাস আগেই আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য বদলের সারথি স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এ উপলক্ষে সুধী সমাবেশে যোগ দিতে শুক্রবার মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকেলে সুধী সমাবেশ স্থলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। পদ্মা সেতুর নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরে যাবেন ওই দেশের কর্মীরা। তাদের বিদায়ী অনুষ্ঠানে অংশ নিতে আবারও মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগমন উপলক্ষে বৃহস্পতিবার সমাবেশ স্থল পরিদর্শন করেছেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ইতোমধ্যে একাধিক কর্মসূচি করেছে স্থানীয় আওয়ামী লীগ। নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। পদ্মা সেতু প্রকল্পের অনুষ্ঠান শেষে সড়ক পথে গোপালগঞ্জে যাবেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। শনিবার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মধ্যাহ্নভোজের পর ঢাকায় ফিরবেন সরকার প্রধান। এমপি আজিম হত্যার জন্য চাপাতি, দড়িসহ বিভিন্ন জিনিস কিনেছে গ্রেফতারকৃত ফয়সাল ও মোস্তাফিজ। হত্যায় সরাসরি জড়িত থাকার কথাও তারা স্বীকার করেছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। যে ফয়সাল যে কাজটি করেছেন, যে 13 তারিখ গোপালবাবুর বাসা থেকে বের হওয়ার পরে তাকে লাল গাড়িতে করে নিয়ে আসা, শিমুলপুরের কাছে পৌঁছে দেওয়া, তারপরে যে শাহিনীর যে পিএস পিন্টুর কাছ থেকে ক্লুফ্রমটা শ্যামের মাধ্যমে রিসিভ করে বাসায় নিয়ে যাওয়া, তারপরে চাপাতি বাসায় নিয়ে যাওয়া, তারপরে ওই যে চেয়ারের মধ্যে বেঁধেছিল সেই চেয়ারটাও সিএমআইয়ের কাছ থেকে ওই সঞ্জীবনে নিয়ে যায়। সবগুলি কাজে কিন্তু এই বাসা থেকে মুস্তাফিজ, ফয়সাল শাহজি এবং জিয়াদ তালুকদার তারা কিন্তু ওই বাসায় থেকেই তারা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে। নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। সব শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দর্শক নন্দিত চ্যানেলটিকে। তাদের আশা এনটিভি তার বস্তুনিষ্ঠতা ধরে রাখবে, কথা বলবে দেশ ও জনগণের কল্যাণে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। হাঁটি হাঁটি পা করে 21 পেরিয়ে 22 বছরে পা রাখল দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্পন্ন অনুষ্ঠান করায় সবসময় দর্শকদের আস্থা কুড়িয়েছে চ্যানেলটি। চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। নগরীর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে সিটি মেয়র এম রেজাউল করিম, জেলা পরিষদের চেয়ারম্যান সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। 22 বছর টিকি থাকাটা খুব চ্যালেঞ্জের ব্যাপার। এমটিভি সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করেই আজকের এই অবস্থানে। কেক কাটা আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান। সাভারে নানা আয়োজনে উদযাপিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। সাভার সিটিজেন ক্লাবে আলোচনা সভায় ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান উপস্থিত ছিলেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় এনটিভির ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। 22 বছর পদার্পণ করেছে। আমি আমার ধামরাইবাসীর পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। নারায়ণগঞ্জে কেক কাটা আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে প্রতিষ্ঠা বার্ষিক। বক্তারা দেশ ও জাতির কল্যাণে এনটিভির আরও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। এনটিভির 22 বছর পদার্পণ উপলক্ষে ঠাকুরগাঁয়ে আলোচনা সভা, কেক কাটা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। কারো মুখপাত্র নয়, বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্পন্ন অনুষ্ঠান নিয়ে এনটিভি সামনে এগিয়ে যাবে বলে আশাবাদ জানান বিশিষ্টজনেরা। 22 বছর পদার্পণ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভায় বক্তারা এনটিভির সাফল্য কামনা করে আগামীতে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কেরানীগঞ্জে নানা কর্মসূচিতে পালিত হয়েছে দর্শক নন্দিত এনটিভির 22 বছর পদার্পণের অনুষ্ঠান। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এবারে প্রবাসীর খবর। উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার দাবি জানান কুয়েত বিএনপির নেতারা।
এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় কুয়েত বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে এই আহ্বান জানান তারা। সংগঠনের সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের মোল্লার সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আব্দুল কাদের মুন্সি ও কোরবান আলীর যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম এনাম, জালাল আহমেদ চুন্নু মোল্লা সহ অন্যরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntpbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম সারি হেলাই কি এখন আন্নের লাগো এবারে মাসের 20 দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচুলই পোলার হোর বাড়িত কেউ গেছে আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সুজা তালাক দি দিমু বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন না। কামড় দে আরে খাই পেলা লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিনলেই কিনলি। তুই কি আর হোলারে বিয়ের দি হোর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না কিনলে। আরে তোর কথা কইতে কইতে অজ্ঞান হচ্ছে, অন জ্ঞানে ফিরেন না। আব্বা আরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে হল আইগারে এতিমের লাইন হালাইতে চলে গেছেন, এত রান্না টিয়া হয়েছে ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। ভাই আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন না হাইলে কলজে হাঁড়ি মরি যাইও ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসের কোনোদিন নাই। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। তুই আয়সার লোকে করি আয় আর কোনো দিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াত বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।